নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। সুধা তো বাদাম তক্তি বানিয়েছে সার্থককে ধরার উদ্দেশ্যে। সবাই সেটা খায়, খেয়ে তো সুধার প্রশংসায় পঞ্চমুখ। সবার খেয়ে খুব ভালো লাগে, সার্থককেও জোর করতে থাকে খাওয়ার জন্যে। সার্থক কিন্তু মনে মনে এবার ভয় পেয়ে যায়, আর তার শরীরে ঘাম দিয়েছে ভয়ে, যে এবার সে কি করবে, খেলেই তো তার অবস্থা খারাপ হয়ে যাবে। আর মনে মনে বলছে যে এগুলো সুধা আমাকে ধরার জন্য করেছে, আমাকে ধরার চেষ্টা করছে, কিন্তু অত সহজে সুধা আমাকে ধরতে পারবে না। এদিকে জ্যোৎস্নাও বলছে যে ওটা খেয়ে নে, খেতে খুব ভালো, খেয়ে দেখ। সুধা নিয়ে যায় সার্থকের সামনে, যে নাও তো এখান থেকে একটা নিয়ে খাও। তখন সার্থক বলছে যে না না, আমার খিদে নেই, আমি পরে খেয়ে নেব। সুধা বলছে ও মা সে কি, আমি তোমার জন্য এত কষ্ট করে বানালাম আর তুমি বলছো খাবে না, নাও কিচ্ছু হবে না, একটা খাও। এরপরে সুধা জোর করে সার্থককে খাইয়ে দিতে থাকতে সার্থক কিন্তু সুধার হাতটা ধরে নেয়। দিয়ে তো এবার মানে সার্থক পুরো ফেসে যাওয়ার মতো অবস্থা, যে এবার সে কি করবে। আর ওদিকে সুধা কিন্তু মনে মনে হাসছে, ঝিনুকও, যে এবার একে ফাঁদে ফেলা গেছে। এদিকে দোয়েল বাড়িতে মন খারাপ করে বসে আছে। দোয়েলের বৌদি অদিতি বলছে, কি ব্যাপার, তোর এত প্রিয় বান্ধবীর বিয়ে, তুই সেখানে যাবি না? কত বড় ঘরে বিয়ে হচ্ছে, এত বড় গাড়িতে করে আশীর্বাদ করতে এসছে। ঝিনুক তো কিছুতেই যাবে না। কিছুক্ষণ পর অদিতি বুঝতে পারে, ও আচ্ছা তুই যাবি না, আমি বুঝতে পারছি, তাহলে তোকে তো কথাগুলো বলা ঠিক হয়নি আমার। কারণ ওখানে তো সবাই সবার বরদেরকে নিয়ে কথা বলবে, আলোচনা করবে, সেই জায়গায় তোর বর তো ফন্টে, তুই কি করেই বা বলবি। তখন সেখানে আসে ফন্টে। ফন্টে বলছে যে হ্যাঁ, দোয়েলের বান্ধবীদের বরদের তুলনায় আমি বেশ খানিকটাই গরিব, কিন্তু ভালোবাসাতে কিন্তু কোনো খামতি নেই। ফন্টে দোয়েলের জন্য একটা শাড়ি নিয়ে এসছে, আর দোয়েল কি করে, সেই শাড়িটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, বলে যে এইসব সস্তার শাড়ি দিয়ে কোনো লাভ হবে না, তুমি যদি আমার মন পেতে চাও তো যাও একটা বড় গাড়ি কিনে আনো। তখন ফন্টে বলে কি বলছো, গাড়ি? তারপরে বলে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা চাইছো সেটাই হবে, আমি তোমাকে গাড়ি কিনে এনে দেবো। ফন্টে তো পুরো জেদ ধরে নিয়েছে, যে এবার আমি তোমার মন পেয়েই ছাড়বো, নিয়ে আসবো আমি তোমার জন্য গাড়ি। ঝিনুক বলছে, কি হলো জামাইবাবুর ভাই, তুমি খেতে চাইছো না কেন? তুমি তো এমন করছো যেন ওটা বিষ আর তুমি ওটা খেয়ে মরেই যাবে। তখন সুধা বলছে, আহ ঝিনুক, ওরকম কথা বলতে নেই, আমার দেওর শতায়ু হোক, আমি এটাই চাই সবসময়, নাও খেয়ে নাও। এরপরে তো তেজও বলে, কি ব্যাপার বলতো ভাই, তুই খাচ্ছিস না কেন? এরপরে সার্থক বলে, আচ্ছা ঠিক আছে, আমার বৌদি যখন আমার জন্য ভালোবেসে বানিয়েছে, আমি নিশ্চয়ই খাবো। এই বলে সার্থক সুধার হাত থেকে সেই বাদাম তক্তিটা নেয়, আর মনে মনে বলছে যে অত সহজ নয় আমাকে ধরে ফেলা। এদিকে তো সার্থক যাতে ধরা না পড়ে এই ভয়ে বাদাম তক্তিটা খেয়ে নেয়। বাদাম তক্তিটা খাওয়ার সঙ্গে সঙ্গে সার্থক ভেতরে চলে যায়। এদিকে সুধা মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার, বাদাম তক্তিটা খেয়ে নিল সার্থক, এটা জেনেও যে তার ভয়ঙ্কর অ্যালার্জি আছে। এদিকে সার্থকের তো পুরো গা হাত পা চুলকোতে শুরু হয়েছে, সে আর নিজেকে সামলাতে পারছে না, এই করতে করতে উল্টে পড়ে যায়। আর ইনহেলারটাও নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটাও পারে না। এরপরে যখন পড়ে যায় তখন ওখানে ধাক্কা লেগে কিছু জিনিসপত্র পড়ে যায়। তেজরা তো আওয়াজ শুনতে পায়, যে কি ব্যাপার, কিসের আওয়াজ হলো। তেজ ছুটে যায়, গিয়ে অনিকেত বলে চিৎকার করে ওঠে। এদিকে সবাই গিয়ে দেখে যে অনিকেত পড়ে আছে। তারপর তো ডাক্তার ডাকা হয়। ডাক্তার বলে যে ওনার বাদামে অ্যালার্জি, আর ভুলেও কখনো বাদাম দেবেন না। এটা শুনে তো সবাই অবাক হয়, যে কই, আমরা তো কেউ জানি না, ছোটবেলাতে তো ছিল না। ডাক্তার বলে অনেক সময় অনেক অ্যালার্জি বড় হয়েও হয়, সেই জন্য এরপর থেকে দেবেন না, একটা ওষুধ লিখে দিচ্ছি, খাইয়ে দেবেন। সুধা তো অবাক হয়, যে কি ব্যাপার, এর আগে যখন অ্যালার্জি হয়েছিল তখন তোকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। এরপরে তেজ সুধাকে বলে যে আপনি এরপর থেকে আর বাদাম দেবেন না। তখন সার্থক বলছে, আচ্ছা বেকার চিন্তা করছিস আমাকে নিয়ে, আমি এখন ঠিক আছি। তখন বলে না, তেজ বলে যে তোকে এখন তোর নিজের পুরো খেয়াল রাখতে হবে, আর সুধা যখন দোষ করেছে তখন সুধাকে শাস্তি পেতে হবে। তখন ছোটকা বলছে, এটা তুই কি বলছিস, সুধা কি করে জানবে যে ওর বাদামে অ্যালার্জি? ইনফ্যাক্ট আমরাও তো কেউ জানতাম না। তখন বলে না, সুধা যখন ভুল করেছে তখন সুধা সারা রাত জেগে ভাইয়ের সেবা করবে, সাথে আমিও থাকবো। সুধা তো অবাক হয়ে যায় তেজের কথা শুনে। তখন সুধা মনে মনে ঠিক করে যে আজকে রাত্রে এমন কিছু একটা করব যাতে সার্থক চ্যাটার্জির পুরো ঘুম উড়ে যায়। আর এদিকে সুধা মনে মনে ভেবেই যাচ্ছে, এর আগের বারটা হসপিটালে নিয়ে যেতে হয়েছিল, এবার এত সহজে কি করে সেরে গেল। তখন এদিক ওদিক হাঁটাচলা করতে করতে পায়ে একটা জিনিস লাগে, সেটা আর কিছু নয়, একটা ওষুধ। ওষুধটার নাম শুনে তো বুঝতে পারে এটা তো অ্যালার্জির ওষুধ। বলে যে এটা তো সেই অ্যালার্জির ওষুধ যেটা সার্থক বাড়িতে থাকতে খেত, তাহলে এই ওষুধটা এখানে এলো কি করে, এগুলো ভাবনা চিন্তা করছে। এদিকে ঝিনুক তো রেগে আছে। সমুদ্র আসে কথা বলতে। ঝিনুক বলে, তুমি এটা ভুলে যেও না যে আমরা কিন্তু স্বামী স্ত্রী নই। এরপরে তো সমুদ্রেরও মনটা খারাপ হয়ে যায়। তখন ঝিনুক বলে, কি হয়েছে তোমার, বলো কি হয়েছে। দিয়ে সমুদ্রের হাতটা ধরে নেয়। তখন আবার দুজন দুজনকে দেখতে থাকে, তখন ঝিনুক আবার হাতটা সরিয়ে নেয়। এদিকে সুধা কিন্তু ওই সার্থকের ঘরেই আর কি তেজকে নিয়ে বসে গান গাইছে, তেজকে খাইয়ে দিচ্ছে, তেজকে একবার জড়িয়ে ধরছে,
তেজের সাথে, এক কথায় তেজের সাথে পুরো আনন্দে মেতে উঠেছে আর গান গাইছে। আর এটা দেখে কিন্তু সার্থক সেই জ্বলছে আর সেই রাগছে, আর ইচ্ছে করে সুধা এই সমস্ত কিছু করছে যাতে সার্থকের সারা রাতের ঘুমটাই উড়ে যায়। সুধা এবার শুরু করেছে সার্থককে শাস্তি দেওয়া। এদিকে তো ঝিনুকরা মিলে ঘর সাজাচ্ছে, ঝিনুক সমুদ্রের পেছনে লাগছে, সমানে সমানে দুজন দুজনেরই পেছনে লাগছে। আর এটা দেখে কিন্তু তেজের বাবা আর জ্যোৎস্নাদি খুব হাসাহাসি করছে। তেজের বাবা বলছে দুজনে কিন্তু ভালোই মানিয়েছে দুজনকে। জ্যোৎস্না বলছে দুজনের বাচ্চা মুটা এখনো যায়নি। এদিকে তো তেজরা দেখছে যে সার্থক ঘুমিয়ে পড়েছে, সুধাকে বলছে যে চলুন আমরা একটু বাইরে যাই। সুধা বলছে বাইরে কোথায় যাব? তেজ বলছে চলুন না একটু খোলা আকাশের নিচে। তখন সুধার হাতটা ধরে তেজ সুধাকে বাইরে নিয়ে চলে যায়। এদিকে সুধারা বাইরে যেতেই তো সার্থক উঠে পড়ে, উঠে বলছে যে এই সুধা ইচ্ছে করে আমার সামনে তেজের সাথে নষ্টি করছে, কিন্তু তুমি আমাকে জানো না, তোমার কাছ থেকে তেজকে কি করে কেড়ে নিতে হয় এটা আমার খুব ভালো করেই জানা আছে, সার্থক বলছে। এরপরে সুধাকে নিয়ে যখন তেজ সিঁড়ি থেকে নিচে নামছে, সুধার ঘাড়ে হাত দিয়ে হাতে হাত রেখে নিচে নামছে, দুজন দুজনকে দেখতে দেখতে নিচে নেমে দেখে যে তেজের বাবা, তেজের দিদি, ওদিকে সমুদ্র, ঝিনুক সবাই হাঁ হয়ে ওদেরকে দেখছে। ওরা ভাবতে পারেনি যে এত রাত্রে ওরা নিচে থাকবে। এবার তো দুজনেই লজ্জায় পড়ে গেছে। তেজ তো সুধাকে বলছে যে এত রাত্রে এরা সবাই নিচে কি করছে? সুধা বলছে বাবা অনেক রাত হয়েছে, চলো আমরা এবার ঘরে যাই। তেজের বাবা তখন বলছে হ্যাঁ আমি কিন্তু কিছু দেখিনি, অনেক রাত হয়েছে আমরা ঘরে যাই। এই বলে তারা ঘরে চলে যায়। সমুদ্র বলছে তোরা নিচে কি করছিস? তখন সুধাকে বলছে বৌদি আমরাও উপরেই যাই, বুঝলে আমাদের কাজ হয়ে গেছে, এই বাকি কাজটুকু কালকে করে নেব। সমুদ্রও চলে যায়, তেজও লজ্জা পেয়ে ওপরে চলে যায়। এরপরে সুধা নিচে থাকে। সুধা যখন নিচে হেঁটে যাচ্ছে তখন ঝিনুক পেছনে লাগে দিদির, বলে যে ও এতক্ষণ যখন জামাইবাবু ঘাড়ে হাত ধরে হাতে হাত রেখেছিল তখন খুব ভালো লাগছিল না, আমরা বললেই দোষ, প্রেম তো একেবারে জমে উঠেছে। তখন সুধা ঝিনুকের কান ধরে বলে খুব পেকেছিস না, খুব পাকা পাকা কথা হয়েছে তোর। এরপরে যখন দুই বোনের মধ্যে হাসি মজা চলছে, তারপরেই সুধা ঝিনুককে সবটা জানায় যে এত সহজে কি করে সার্থকের অ্যালার্জিটা ভালো হয়ে গেল হসপিটালে না গিয়ে। কারণ ঘরে সে একটা ওষুধ দেখতে পেয়েছিল যেটা ছিল অ্যালার্জির ওষুধ, যেটা সার্থক আগে থেকেই খেয়ে ফেলেছিল। ঝিনুক বলে এই তো তাহলে তো প্রমাণ পাওয়া হয়ে গেল, চল তাহলে আমরা সবাইকে বলে দিই যে এই সার্থক, কারণ সার্থকের তো সবকিছু মনে আছে। তখন সুধা বলছে না এখনই না, আগে প্রমাণ হাতে নাতে পাই তারপর। এই সমস্ত কথা হতে হতেই ওপর থেকে একটা আওয়াজ পায় দুই বোনে, বলে কিসের আওয়াজ পাওয়া গেল? তখন তারা ওপরে যায়। এদিকে কিন্তু সার্থক তুহিনার সাথে দেখা করার জন্য বেরোচ্ছে ঘর থেকে, সেই জন্য আওয়াজটা হয়েছে দরজার। দেখা করার ইচ্ছে না থাকলেও দেখা না করতে গেলে তো তুহিনা এই বাড়িতে আসার ধমকি দিয়েছে, সেই ভয়ে সার্থক যাচ্ছে তুহিনার সাথে দেখা করতে। কিন্তু সে এটা জানে না যে তার পিছনে কিন্তু অলরেডি সুধা আর ঝিনুক আছে তাকে ফলো করার জন্য। সে এটা লক্ষ্য করে না, সে বেরিয়ে পড়ে, তার পেছন পেছন বেরিয়ে পড়ে সুধা আর ঝিনুক। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সাবস্ক্রাইব করলে তবে কিন্তু আমরা সামনে আপডেটগুলো তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। যদি পর্বের বিস্তারিত তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় যথাযথ সময়ে নজর রাখবে আর অপেক্ষায় থাকবে আগামীকালকে নতুন রিভিউয়ের জন্য।